আগামী ২৯শে মার্চ ঘরের দল কেকেআর আইপিএল এ তাদের প্রথম ম্যাচে কিন্তু মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের, এবং ম্যাচটা হবে কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইতে। এবং যেখানে কিন্তু ২০১৩ সাল থেকে ২৪ সাল নিজেদের প্রথম ম্যাচ প্লাস ঘরের মাঠ, এই দুই কম্বিনেশনেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কোনো দিন জিততে পারেনি। এবং এই স্ট্যাটটাই কিন্তু কেকেআর কে একটু হলেও এগিয়ে রাখবে এই ম্যাচে। তবে শুধু এই স্ট্যাট কি, আরো অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু কেকেআর কে একটু হলেও এগিয়ে রাখতে পারে এই ম্যাচে। তবে এর সাথে সাথে কিছু কনসেপ্ট দিকও রয়েছে, বা এমন কিছু দিকও রয়েছে যেটা কিন্তু কেকেআর কে সাফার করিয়ে দিতে পারে এই ম্যাচের জন্য। তো দিকগুলো কি কি সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখব দুই দল কেমন ফার্স্ট ইলেভেন নিয়ে নামতে পারে, দুই দলের স্ট্র্যাটেজি বা কি হতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি কেকেআর এর কথায় আসি, কেকেআর এর ক্ষেত্রে কিন্তু কিছু কনস সর্বদাই থাকবে এই সিজনে। সেটা কি না, প্রথম ক্যাপ্টেন্সি ইস্যু। রাহানে সে কিন্তু আগে ক্যাপ্টেন্সি করেছে, এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, সবই ঠিক আছে, কিন্তু তার কিন্তু এমন কিছু দিক আছে যেগুলো আগেই কিন্তু আমি আমার ভিডিওতে, আগে যে ভিডিও বানিয়েছি অজস্রবার সেগুলো মেনশন করেছি। সেই সকল কারণে, যার মধ্যে যে সিক্স বোলিং অপশন সেটাকে ইউজ না করা রয়েছে, ইম্পর্টেন্ট বোলার তাদেরকে ঠিকঠাক সময় নিয়ে না আসা, তাদের ওভার বেঁচে যাওয়া, এছাড়াও বৈভব অরোরাকে দিয়ে ডেথ বোলিং, এগুলো অনেক কিছুই রয়েছে। এই বিষয়ে ডিটেলস আমার ভিডিও আছে। যাই হোক, এত কিছু ইস্যুর জন্য কিন্তু ক্যাপ্টেন্সি ইস্যুটা সারা বছরই এই সিজনে কেকেআর এর থাকবে, এবং কেকেআর কে ভালো কিছু করতে হলে এই ইস্যুটাকে কিন্তু অতিক্রম করেই এগোতে হবে। সেকেন্ডলি, কেকেআর এর কিন্তু মিড ওভারে একটা স্পিন হিটারের প্রবলেম থাকবে, এবং সেটাকেও কিন্তু কেকেআর কে কোনোভাবে অ্যাডজাস্ট করতে হবে। থার্ডলি, হর্ষিতে ছিটকে যাওয়া, এটাও কিন্তু কেকেআর এর জন্য একটা বড় ধাক্কা। যদিও সৌরভ দুবে এবং নবদ্বীপ সাইনি তাকেও নেওয়া হয়েছে, তো তারা কতটা সেটাকে ম্যানেজ করতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। তো এগুলোকে মাথায় রেখেই আমার মনে হয় কেকেআর ফার্স্ট ইলেভেনটা এইভাবে সাজাতে পারে যে ওপেন করবে রাহানে, তার সাথে ফিন অ্যালেন। কেন ফিন অ্যালেন, টিম সেফার্ট নয়? কারণ টিম সেফার্ট হয়তো রান বেশি করেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ফিন অ্যালেনের থেকে, কিন্তু ফিন অ্যালেন এমন একজন প্লেয়ার যে কিন্তু নিজের দিনে একটা ম্যাচকে একাই জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এটাই ফিন অ্যালেন, তাই সে আমার দলে ওপেন করবে। আর রাহানে কেন ওপেনিং এ যদি বলো, রাহানের কিন্তু ওপেনিং এ স্লট বাদে 3 থেকে শেষ অবধি কোনো কিন্তু জায়গা নেই তার, কারণ সে স্পিন ভালো খেলে না এবং অচল হয়ে যায় সে পাওয়ার প্লের বাইরে। এটা আগের সিজনেই কিন্তু আমরা দেখে নিয়েছি। তাই রাহানে আর ফিন অ্যালেন ওপেন করবে। তিনে থাকবে ক্যাম গ্রিন। তিনে কেন ক্যাম গ্রিন না, কোচ অভিষেক নায়ার তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে তিনি ক্যাম গ্রিনকে কিন্তু নাম্বার 3-এ ইউজ করতে চান। সুতরাং কোচ যখন নিজের মুখ থেকে এরম কথা বলেন, এটা কিন্তু এক প্রকার আশা করাই যায় যে ক্যাম গ্রিন নাম্বার 3-এ খেলবে, এবং নাম্বার 3-এ খেলাও ভালো, কারণ সে কিন্তু হাইস্ট পেড প্লেয়ার দলের। এছাড়াও কিন্তু তার উপর অনেক কিছু দায়িত্ব থাকবে, এবং ব্যাটিং অর্ডারে সে কিন্তু স্টার স্টার্টেড ব্যাটার, এবং যত বেশি বল সে পাবে সে কিন্তু তত ডিস্ট্রাকটিভ ইনিংস খেলতে পারবে। ইভেন আমরা অনেক ক্ষেত্রে দেখেওছি সে যখন আরসিবি বা মুম্বাইয়ে খেলেছে তখন কিন্তু সে নাম্বার 3-এই ভালো ব্যাট করেছে। তো চাই তার বেস্ট যে পোটেনশিয়াল সেটা কিন্তু বেরিয়ে আসুক, এবং তাই আমি তাকে নাম্বার 3-এ রেখেছি। নাম্বার 4-এ আমি চাই আংক্রিস খেলুক, এবং সে উইকেট কিপিংও করবে। এরম কিন্তু আমরা প্র্যাকটিস ম্যাচ যে দুটো হয়েছে দুটোতেই দেখেছি সে উইকেট কিপিং করছে। হ্যাঁ, আংক্রিসের জন্য হয়তো নাম্বার 3 পজিশনটা একটু হলেও বেস্ট হতো, কিন্তু কিছু করার নেই, বর্তমানে দলের যা স্ট্রাকচার রয়েছে তাকে নাম্বার 4-এই খেলতে হবে। নাম্বার 5-এ খেলবে রিঙ্কু। কেন রিঙ্কু নাম্বার 5-এ? দেখো, রিঙ্কুকে ফিনিশার বলা হলেও সে এমন একজন প্লেয়ার যাকে কিন্তু মানে গরম হওয়ার জন্য বলে না, 10-12টা বল খেলে দেখে নিতে হয়, তো সে এমন প্লেয়ার আগে ইনিংসটাকে একটু বিল্ড করে নেবে, 10-12টা বল খেলে তারপরে চালাতে থাকবে। সুতরাং সে যদি 10-12 ওভারের টাইমটায় যদি সে মাঠে নামতে পারে তাহলে কিন্তু সে মানে একটা বিরাট ভালো ইনিংস খেলে দিতে পারে, বা ডিস্ট্রাকটিভ ইনিংস খেলার জায়গায় থাকবে সে। 6-এ থাকবে রমনদীপ।
কেন রমনদীপ 6? তার মূল কারণ হচ্ছে রমনদীপ সিং কিন্তু রিঙ্কু সিং এর থেকে একটু আলাদা টাইপের ব্যাটার। সে কিন্তু নেমেই ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখে। আমরা যখন তার ইন্ডিয়ার হয়ে ডেবিউ হয়েছিল তখনও কিন্তু দেখেছি প্রথম বলে তিনি 6 মেরেছিলেন। 7 নম্বরে আমি রাখবো অনুকূল রয়। তো 7 নম্বরে আমি তো তেজস্বী ধাইয়াকেও রাখতে পারতাম, কেন অনুকূল রয়কে রাখছি? তার মূল একটা কারণ হচ্ছে রঞ্জি ট্রফি যে রিসেন্টে হয়েছে সেখানে কিন্তু অনুকূল অসাধারণ পারফরমেন্স করেছে। সে কিন্তু 300 প্লাস রান প্লাস 15 প্লাস উইকেট প্রত্যেকটাই কিন্তু সে করেছে, যেটা কিন্তু হর্ষল প্যাটেল ছাড়া কারোর এরম রেকর্ড নেই। সুতরাং অনুকূলের দুর্দান্ত ফর্ম প্লাস ফিল্ডিং কেকেআর এর দুর্দান্ত, সুতরাং অনুকূলকে আমি রাখবো 7 নম্বরে। 8 নম্বরে আমি রাখছি সুনীল নারিন, দি গোট নারিন তাকে, কারণ সে ব্যাট হাতে যেরকম এফেক্টিভ বল হাতেও এফেক্টিভ। তবে নারিনকে হয়তো যদি এরম ক্ষেত্রে তোমরা দেখতে পাও যে কোনো সময় হয়তো পাওয়ার প্লেতে 2টো উইকেট পড়ে গেছে, তখন কি ক্যাম গ্রিনকে কিন্তু আমরা প্রথমেই পাঠিয়ে দেবো না। সেক্ষেত্রে আমরা কি করব, যদি পাওয়ার প্লেতে 1টা কি 2টো উইকেট পড়ে গেল, নারিনকে আমরা আগে পাঠিয়ে দেবো, কি আংক্রিসকে আগে প্রমোট করব। আমরা সবসময় চাইবো পাওয়ার প্লেতে যদি বল নড়াচড়া করে তাহলে কিন্তু সেটাকে নারিন বা আংক্রিস, উইকেট গেলে তাদেরটা যাক, ক্যাম গ্রিন যেন থাকে, কারণ ক্যাম গ্রিনের থাকা কিন্তু খুব জরুরি। কেকেআর এর যদি ভালো কিছু এবছর করতে হয় তাহলে কিন্তু ক্যাম গ্রিন, রিঙ্কু সিং এদেরকে বেশি দায়িত্ব নিতে হবে, কারণ আংক্রিসের বয়স কম, 21 বছর বয়স, তার উপরে পুরো চাপটা দেওয়া যাবে না। আর সুনীল নারিন আমরা জানি সে ফ্লোটার ব্যাটার, সে মানে 100 করে দিতে পারে আবার 0তেও আউট হয়ে যেতে পারে। সুতরাং তাদেরকে প্রমোট করে সেই জায়গাটাকে আমি আটকানোর চেষ্টা করব। 9 নম্বরে আমি রাখবো বরুণ চক্রবর্তীকে, 10-এ আমি খেলাবো মুজরাবানিকে। হ্যাঁ, পাথিরানা 29 তারিখ চলে আসার কথা, কিন্তু এখনো কিন্তু সে এনওসি পায়নি এবং পাওয়ার কথা এখনো তার হাতে এসে যেহেতু পৌঁছয়নি এনওসিটা, সুতরাং এখনই আমরা বলতে পারছি না যে পাথিরানা চলে আসবেই। সুতরাং পাথিরানা যদি ধরো চলেও এলো কথার কথা মুম্বাই ম্যাচের আগে, তার তো একটা জেট ল্যাগও থাকবে, তাকে তো দুম করে নামিয়ে দেওয়া যাবে না। সুতরাং মুজরাবানি যেহেতু এসে গেছে, প্র্যাকটিস করছে, আর ফিক্স 4টে ওভার সে দিতে পারে, তাছাড়াও বিশ্বকাপে 13টা উইকেট নিয়েছে, ভালো ফর্মে আছে, তাই আমি 10 নম্বরে মুজরাবানিকে রাখবো। 11তে আমি রাখবো কার্তিক শর্মাকে। কেন কার্তিক শর্মাকে আমি 11তে রাখছি, বৈভব অরোরাকে রাখছি না, তার মূল একটা কারণ হচ্ছে কার্তিক শর্মা সে কিন্তু ডেথ বোলার স্পেশালিস্ট, এবং যেখানে পাথিরানা থাকছে না আমার কিন্তু কার্তিক শর্মাকে ডেথ বোলিং এর জন্য দরকার। ইভেন প্র্যাকটিস ম্যাচে একটা ওভারে সে কিন্তু 3টে উইকেট তুলে নিয়েছে, দুর্দান্ত বোলিং করেছে কার্তিক ডেথ ওভারে। সুতরাং বুঝতেই পারছো এই প্লেয়ারটাকে আমাদের খুবই দরকার, কারণ ডেথ বোলিং কিন্তু চিরকালই কেকেআর এর একটা সমস্যা জায়গা আর কি। এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি আমি দেখি, বৈভব অরোরা বোলিং এ ঢুকিয়ে দিলাম, তাকে কারোর সাথে একটা রিপ্লেস করে দিলাম। এছাড়াও সার্থক রঞ্জন থাকবে, তার সাথে থাকবে রাহুল ত্রিপাঠী, তার সাথে থাকবে উমরান মাল্লিক, এছাড়াও সৌরভ দুবে সেও কিন্তু অপশন হিসেবে থাকবে। এছাড়াও কিন্তু আরেকটা চেঞ্জ তোমাদের করে আমি দেখাতে পারি। দেখো এরাম যদি কন্ডিশন হয় যে মুজরাবানির ওপর ম্যানেজমেন্ট ঠিকঠাক ভরসা রাখতে পারছে না, তার কারণও আছে যে সে আইপিএল এ প্রথম খেলবে, ফার্স্ট ম্যাচ এগেইনস্ট 5 টাইম উইনিং সাইড মুম্বাই ইন্ডিয়ান্স, নট ইজি। সুতরাং এরাম যদি কন্ডিশন হয় যে 5বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে চাপ বোধ করছে, এরাম যদি একটা সিনারিও উঠে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমি মোর আইপিএল এক্সপিরিয়েন্স, যে কেকেআরেও আগে খেলেছে, আরসিবিতেও আগে খেলেছে, এবং তাকে কিন্তু আমরা দেখেছি যে ফিনালেনের সাথে জুটি বেঁধে বিশ্বকাপে আগুন লাগিয়ে দিতে, সেই টিম সেফার তাকে কিন্তু দলে আনবো ব্লেসিং মুজরাবানির জায়গায়। সেক্ষেত্রে প্লেইং ইলেভেনটা কেরাম হতে পারে না, ফিনালেনের সাথে ওপেন করবে রাহান। কেন রাহানেকেই আমি রাখছি, টিম সেফার্টকে কেন ফিনালেনের সাথে দিয়ে দিচ্ছি না আমি? দেখো রাহানে যেমনটা আমি বলেছি যে তার কিন্তু 3 থেকে 11 আর কোনো ভ্যালু নেই, তাকে খেলালে তুমি ওপেন করিয়ে দাও, নালে খেলিও না। সুতরাং ক্যাপ্টেন তাকে খেলাতেই হবে, তাই আমি ফিনালেনের সাথে রাহানেকেই রাখছি। 3-এ আমি রাখবো টিম সেফার্টকে, টিম সেফার্ট কিন্তু নাম্বার 3-এ আগে খেলেছে। 4-এ আমি রাখছি ক্যাম গ্রিনকে, 5-এ আমি রাখছি আংক্রিসকে যে আবার উইকেট কিপিংও করবে, 6-এ রাখছি রিঙ্কু সিংকে, 7-এ রাখছি রমনদীপকে, 8-এ রাখছি অনুকূল রয়কে, 9-এ রাখছি নারিনকে, 10-এ রাখছি বরুণ চক্রবর্তীকে, 11-এ রাখছি কার্তিক শর্মাকে। এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি সার্থক রঞ্জন, বৈভব এদের অপশন আমার কাছে রইলই, সৌরভ দুবেরও অপশন থাকবে, উমরান মাল্লিকের অপশন থাকবে, অপশন অনেক, অপশন রয়েছে অনেক, এবং প্রয়োজনে যে কোনো একটা বোলারকে কিন্তু আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইন্ট্রোডিউস করে দিতে পারি ফিল্ডে। এবং এই যে বললাম যে টিম সেফার্টকে যদি আমি ফার্স্ট 11-এ রাখি, সেক্ষেত্রে কিন্তু 9টা ব্যাটিং অপশন থাকছে,
নয়তে কিন্তু নারিন নামছে এবং ছটা কিন্তু বোলিং অপশন থাকছে। এই ছটা বোলিং অপশনের মধ্যে কারা রয়েছে তোমাদের বলি, দেখো নারিন বরুণ তো ফিক্স তারা রয়েছে, কার্তিক শর্মাকেও আমি ফার্স্ট 11-এ রাখছি, তার সাথে সাথে বৈভব অরোরা বা উমরান মাল্লিক বা সৌরভ দুবে, স্পেশালি বৈভব অরোরাকেই হয়তো ইন্ট্রোডিউস করাবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। সুতরাং চারটে বোলিং অপশন হয়ে গেল, মানে 16 ওভার হয়ে গেল। আর মাঠে তো অলরেডি রয়েছে অনুকূল রয় আর ক্যাম গ্রিন, এদের থেকে দুটো দুটো করে ওভার পেলেই কিন্তু 20 ওভারের বোলিং হয়ে যাচ্ছে। সুতরাং ছটা কিন্তু বোলিং অপশন হয়ে গেল। এবং আগের যে লাইন আপটা আমি বলেছিলাম তোমাদের, যেখানে ব্লেসিং মুজরাবানিকে রেখে, সেখানে কিন্তু 8 নম্বর অব্দি ব্যাটিং ছিল, যেখানে 8-এ কিন্তু নারিন নামছিল। এবং এই লাইন আপেও কিন্তু 7টা বোলিং অপশন রয়েছে। এই 7টা বোলিং অপশনের মধ্যে দুজন স্পিনার নারিন বরুণ তো রয়েছে, 10-এ থাকছে মুজরাবানি, 11-এ কার্তিক, অর্থাৎ 4জন হয়ে গেল। এর সাথে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরাকে যদি আনি, তাহলে 5টা বোলিং অপশন হয়ে গেল, আর তার সাথে সাথে অনুকূল রয় আর ক্যাম গ্রিন, অর্থাৎ 7খানা কিন্তু বোলিং অপশন থাকছে। সুতরাং দুটো লাইন আপই কিন্তু যথেষ্ট ভালো। এবার ব্যাপারটা হচ্ছে যে ম্যানেজমেন্ট কোনটার ওপর ভরসা রাখবে, ব্লেসিং মুজরাবানির ওপর নাকি টিম সেফার্ট ফিনালেন জুটির ওপর, এটা কিন্তু ম্যানেজমেন্টের কল হবে। এবার যদি একটু মুম্বাই ইন্ডিয়ান্স এর কথা বলি, দেখো মুম্বাই ইন্ডিয়ান্স দলটা কিন্তু মারাত্মক, এক প্রকার কোনো দুর্বলতা নেই বলা যায়। তবে দুর্বলতা না থাকলেও কিছু এমন কনসার্নিং পার্ট কিন্তু তাদের রয়েছে যেটা কিন্তু তাদের ভোগাতে পারে, বিশেষ করে স্পিন ফ্রেন্ডলি পিচে। তাদের দলে দেখো এখনো অব্দি কিন্তু মিচেল সান্টনার আর তার সাথে সাথে উইল জ্যাক্স, এরা দুজন কিন্তু এখনো এসে পৌঁছতে পারেনি। সান্টনারের বিষয়ে যে বিষয়টা জানা যাচ্ছে, সে নাকি ওয়ার্ল্ড কাপের পরও এগেন সাউথ আফ্রিকা ওডিআই খেলেছিল, এবং যার জন্য কিন্তু তাকে কিছুদিন এক্সট্রা ছুটি দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু সে এখনো মুম্বাই ইন্ডিয়ান্সের প্র্যাকটিস ক্যাম্পে যোগ দেয়নি। এবার দেখো শেষ মুহূর্তে এসে যোগ দিয়ে দিতে পারে, বলা যায় না, হতেই পারে। আর সেকেন্ড একটা পার্ট রয়েছে যেটা কনসার্নিং পার্ট তো অবশ্যই, সেটা কি, মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু স্পিনার রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে যদি দেখো তাদের লাইন আপে, সেখানে কিন্তু আল্লাহ গাজনাফারের মতন স্পিনার রয়েছে, মিচেল সান্টনারের মতন স্পিনার রয়েছে, এছাড়াও মায়াঙ্ক মার্কান্ডে রয়েছে। তবে সমস্যাটা কি বলতো, তাদের যে বিদেশি স্লটটা তোমরা দেখো, সেখানে কিন্তু ট্রেন্ট বোল্ট খেলবেই, এর সাথে সাথে কিন্তু খেলবে কুইন্টন ডিকক আর রিকেলটনের মধ্যে একজন, এছাড়াও স্টেফান রাদারফোর্ডও খেলবে। সুতরাং যদি স্টেফান রাদারফোর্ড, রায়ান রিকেলটন আর ট্রেন্ট বোল্ট তিনজন খেলে, তাহলে কিন্তু একটা জায়গায় থাকছে স্পিনারদের জন্য বা ফরেন স্পিনার খেলানোর মতন। সেখানে অবশ্যই মিচেল স্যান্টনারকে আগে জায়গা দেবে আল্লাহ গাজনাফারের আগে আর কি। সুতরাং তাদের সাথে একটা প্রয়োজন হবে ইন্ডিয়ান স্পিনার খেলানোর। এবার ইন্ডিয়ান স্পিনার কি ভালো তাদের আছে? তাদের কাছে কি কোনো বরুণ আছে না কুলদীপ আছে? নেই, তাদের কাছে আছে মায়াঙ্ক মার্কান্ডে। মায়াঙ্ক মার্কান্ডে কি এদের লেভেলের? উত্তর না। সুতরাং কিছু জায়গায় বা এই স্পিনিং এর জায়গাটায় তাদের কিন্তু একটা দুর্বলতা থাকবেই, এবং মানে রয়েছে এবং থেকেও যাবে ফুল সিজনে। এবং তার সাথে সাথে স্কাই তাদের ক্যাপ্টেন, সেও কিন্তু বিশ্বকাপে খুব একটা ভালো ফর্মে ছিল না। থ্যাঙ্কস গড যে বাকিরা, অভিষেক শর্মা তুমি বলো, ঈশান কিষান বলো, শিবম দুবে বলো, এরা কিন্তু প্রত্যেকেই ভালো পারফরমেন্স দিয়েছে, তাই কিন্তু বিশ্বকাপটা ভারত জিতেছে। কিন্তু সূর্যার কিন্তু ভালো ফর্মে মোটেও ছিল না। এছাড়া রোহিত শর্মা, সে কিন্তু দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে, ক্লাস তার আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে টাচে যদি একটা দুটো ম্যাচ না থাকে, তাহলেই কিন্তু টোনটা যদি কেটে যায় না প্রথমে, তারপরে টোনকে আবার ফিরিয়ে আগের জায়গায় নিয়ে যাওয়া খুব একটা সোজা ব্যাপার নয়। তো তাদের লাইন আপের কথায় যদি আমি আসি, দেখো তাদের ওপেন করবে রোহিত শর্মার সাথে রায়ান রিকেলটন, যে আবার উইকেট কিপিংও করবে। এবার হ্যাঁ, কুইন্টন ডিকক তাদের দলে রয়েছে, কুইন্টন ডিককেও হয়তো কোনো ম্যাচে তারা খেলিয়ে দেবে। তবে রায়ান রিকেলটনের আগে খেলানো কি ঠিক হবে? উত্তর না। 3 নম্বরে খেলবে সূর্য কুমার যাদব, 4 নম্বরে খেলবে স্টেফান রাদারফোর্ড, যে কিন্তু গুজরাট টাইটান্সেও আগে এই জায়গায় খেলেছে, যদিও এখানেও তাদের উইল জ্যাক্সের অপশন আছে। 5 নম্বরে খেলবে তাদের তিলক ভার্মা, 6 হার্দিক। এই তিলক আর হার্দিক কিন্তু বিশ্বকাপে ফিনিশিং এর জায়গাটা কিন্তু তারা দুর্দান্ত করেছে এই 5-6 নম্বরে নেমেই। সুতরাং তারা কিন্তু তাদের হোম টিম মুম্বাই ইন্ডিয়ান্সেও এই জায়গাতেই খেলতে চাইবে। এবং 7 নম্বরে খেলবে নমন ধীর, 8-এ খেলবে স্যান্টনার, 9-এ খেলবে দীপক চাহার, 10-এ খেলবে ট্রেন্ট বোল্ট, 11-এ খেলবে জসপ্রীত বুমরা। আর ইম্প্যাক্ট প্লেয়ারের কথা যদি বলি, দেখো
থার্ড সিমার হিসেবে সেক্ষেত্রে শার্দুল ঠাকুরকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইন্ট্রোডিউস করে দিতে পারে, ভালো প্লেয়ার এবং ব্যাটের হাতটাও তার রয়েছে। এছাড়াও মায়াঙ্ক মার্কান্ডে যেমনটা বললাম, তাকেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারা ইন্ট্রোডিউস করতে পারে। এছাড়া যদি চায় কোনো বিদেশি একটা কম খেলিয়ে করবিন বস বা আল্লাহ গাজনাফারের মতন কাউকে ইন্ট্রোডিউস করার, তবে সেই জিনিসটা তারা করবে না। তাদের চারটে বিদেশি আমার মতে ফিক্সড। রায়ান রিকেলটন, সেকেন্ড জন হচ্ছে স্টেফান রাদারফোর্ড, তৃতীয় জন হচ্ছে মিচেল স্যান্টনার, আর 4 নম্বর জন হচ্ছে ট্রেন্ট বোল্ট। এই চারজনের বাইরে তারা বেরোবে না আমি আশা করি। তো এরামই আমার মনে হয় দুই দলের ফার্স্ট লাইন আপ হবে, এবং এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের থেকেও কিছুটা হলেও এগিয়ে কিন্তু কেকেআর শুরু করবে, এবং সেই সম্ভাবনাটা আরো বাড়বে যদি পাথিরানা ফার্স্ট ইলেভেনে থাকে, বা পাথিরানা যদি ফার্স্ট ম্যাচ এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্সের আগে কিন্তু যদি প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু কেকেআর এর 4 বিদেশি ফিন অ্যালেন, ক্যাম গ্রিন, সুনীল নারিন, তার সাথে পাথিরানা, এই 4 জনের উপস্থিতি, সঙ্গে রিঙ্কু সিং, আংক্রিস, রাহানে, আর তলার দিকে বরুণ, এদের উপস্থিতি, কার্তিক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছে, যদিও প্র্যাকটিস ম্যাচ বাট ফর্মে ভালো রয়েছে। বৈভব অরোরা, তার ইন্টারভিউ শুনলাম, সেও নাকি বলছে আমি ভালো ডেথ বোলিং করছি ব্র্যাভো স্যারের আন্ডারে, তার উক্তি এটা আর কি। তো সেও বলছে, তো আশা করি কেকেআর ভালো কিছুই করবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্যাট, যেটা প্রথমেই আমি বলে শুরু করেছি, যে 13 সাল থেকে 24 সাল প্রথম ম্যাচ নিজেদের হোম গ্রাউন্ডে তারা জেতেনি, এই সবকিছুই কিন্তু কেকেআর কে একটু এগিয়েই রাখবে। এবার আশা করি কেকেআর প্লেয়াররা নিজেদের সেরাটা উজাড় করে দেবে, এবং প্রথম ম্যাচ জিতে যে টোনটা তারা সেট করবে সারা মরশুম তারা বজায় রাখবে, এবং চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।